গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গতকাল রাত্রিবেলায় ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। গতকাল বিকেলবেলা যে জামা কাপড় কেচেছিলাম সেগুলো আর শোকায়নি, ওগুলো আমি আমাদের বড় ঘরে মানে নতুন ঘরে মেলে রেখেছিলাম। এখন বাজে এই 7টা মতো। তো মার্বেল দাদারা এসছে কাজ করবে বলে। আজকে তো তোমাদের ঘটনাটা একদম পুরোটা ডিটেলসভাবে বলবো। তো মার্বেল দাদারা এসছিল আজকে কাজ করবে বলে। আমাদেরকে ডাকার পরেই সকালবেলায় উঠেই আগে জামা কাপড়গুলোকে বার করে বাইরে মেলে দিলাম, কারণ ওরা ধুলোবালির কাজ করবে। জামা কাপড়গুলো গতকাল বিকেলে কেচেছিলাম, শোকায়নি, তো সেই কারণে ওই ঘরে মেলে রেখেছিলাম। তারপরে যেহেতু কালকে একটু বৃষ্টি বাদল হয়েছে, আর বৃষ্টি বাদল হওয়া মানেই তো ঠান্ডা লেগে যাওয়া, তো কাঁথা কম্বল কালকে রাত্রিবেলায় সবই গায়ে দিতে হয়েছিল, এত ঠান্ডা লাগছিল। কম্বল গায়ে দিয়েও যেন ঠান্ডা মিটছিল না। তারপরে কাঁথা কম্বল সব গায়ে দিই, এগুলো তো জানোই আমাদের বিছানাতেই থাকে, তো সেগুলো গায়ে দিয়েছিলাম বলে এখন রোদ্দুরে দিচ্ছি। কাঁথাটা কম্বলটা মেয়ে ভাঁজ করে দিল, ওগুলো রোদে দিয়ে দিলাম। এই দেখো, গতকাল রাত্রিবেলায় মানে বিকেল থেকেই মেঘ করেছিল, তো রাত্রিবেলায় সন্ধ্যের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল। আর এদিকে মিস্ত্রি দাদারা ঢুকে গেছে ঘরে, ঠিক আছে। তো এদিকে তোমাদের দাদাভাই সমস্ত গেট টেট খুলে দিল। আর এই দেখো, কালকে যা বাসন মেজেছিলাম সেগুলোও সব এই ঘরে ঢোকানো ছিল, কারণ বিকেলবেলার থেকে আমরা ছাদে ছিলাম, তখন থেকেই বৃষ্টি নামা আরম্ভ হয়ে গেছিলো। তো হুড়োপাড়ি করে ছাদ থেকে বেরিয়েই ঘরে চলে গেছি, দিদিও এসছিল গুলুকে নিতে, তো সেই কারণেই ঘরে চলে গেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এইভাবে সিঁড়িটাকে পুরো দেখো ঢেকে রেখেছিল। তো সিঁড়িটাকে খুলে দিতে বললাম, কারণ প্লাই যেহেতু ওইগুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। তোমরা অনেকে বলেছো না যে দিদিভাই এই সিঁড়িটা যদি ভিজে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সত্যি, বাঁশটা যত তাড়াতাড়ি না নষ্ট হবে, প্লাইটা তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই ওরকম একটা বুদ্ধি বার করেছে, ওইভাবে সিঁড়িটাকে ঢেকে রাখে। এখন প্রত্যেক দিনই রাত্রিবেলায় শোবার আগে সিঁড়িটাকে ঢেকে রাখে। আর গতকাল যেহেতু বিকেলবেলা ছাদে বসা ছিলাম, তো তারপরে হুড়োপাড়ি করে বৃষ্টির জন্য নেমে গেছি, আর চাদরটা তুলতে মনে নেই। চাদরটা পুরো ছাদের ওপরে থেকেই ভিজে নোংরা হয়ে গেছিলো। চাদরটাকেও নামিয়ে নিয়ে আসলাম, আর এদিকে যা ধোয়া বাসন ছিল সেগুলো নিয়ে এখন আগে বসলাম। এঁঠো বাসন যা আছে সেগুলো মাজা বাকি আছে, আর এই বাসনগুলো সমস্ত ধুলো নোংরা হয়ে গেছে, তো বাসনগুলোকে আরেকবার করে একটু জল ধোয়া করে দিচ্ছি। তো এরপরে সমস্ত সকালের যা কাজকর্ম আছে সেগুলো করব, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে ভর্তি, তো অনেকটা টাইম আমার স্কুলে চলে যাবে। তো সেই কারণে সকালবেলায় মিস্ত্রি দাদারাও যেহেতু দেখলাম কাজে এসছে, আমিও আর বসিনি। তবে ওনারা কাজে তো এসেছিল, তো তারপরে আধ ঘন্টা মতো নিজেরা বসে গল্প টল্প করলো। করার পরে তোমাদের দাদাভাইকে বলল যে দাদা আমি অন্য জায়গায় গিয়ে দুজনকে একটু কাজে লাগিয়ে আমি একজন লেবার নিয়ে এক্ষুনি আসছি। তো ওদের আর যন্ত্রপাতি কিছু ছিল, তো সেগুলোকে নিয়ে ওরা চলে গেল। তো আমি বারবারই বললাম যে দাদা আসবে তো, আমাদের কাজটা অনেক দিন হলো হয়ে গেছে, তো আমাদেরটা একটু তাড়াতাড়ি শেষ করে দাও, আমাদের হাতেও টাইম নেই, এরপরে অনেক লোক কাজ করবে। তো এই অবধি তো কথা হয়ে গেল, বলল আসছে। আর আমিও, তোমাদের দাদাভাইও এদিকে বেরিয়ে গেল, আমিও আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে ঘরঠর একেবারে পরিষ্কার করেছি, বিছানার চাদর পাল্টেছি, সমস্ত করে ঠোরে একটুখানি গতকালকের ভাত ছিল, ভাতটা গরম করলাম, আর ডিম সেদ্ধ করলাম, আর আলু সেদ্ধ করলাম। তো মা আর মেয়ে দুজনে খাবার নিয়ে নিয়েছি, সকালের যা কাজ থাকে সমস্ত সেরে সুরে নিয়ে একেবারে একটু ভাত খেয়ে রেডি হয়ে নেব। কারণ ওই যে বললাম এখন বাজে 10টা, তো মেয়ের 10:30 11টার থেকে স্কুলে ভর্তি। তো এখন মেয়ের যাব ছবি তুলবো, মেয়ের ফটো তুলতে হবে, ফটো তুলে নিয়ে তারপরে স্কুলে যাব। তো সেই কারণে এই অবধি আমি জানি যে মিস্ত্রি দাদারা আসবে, ওনারা কাজ করবে, সেই হিসেব করে আমি আমাদের নতুন ঘরটা কিন্তু খুলে রেখে গেছিলাম। বাড়িতে আসলাম, বাজে এখন 1:30। এসে তো চোখ মুখ অন্ধকার দেখছি, কি রান্না করব, কখন রান্না করব, আর কখন খাবো। এসে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, যেখানে ওর কাজে যাওয়ার কথা ছিল ওখানে মাল পড়েনি, সেই কারণে চলে এসছে। আর আমি এসে দেখি ও আমাকে ফোন করেছিল, তো এসে দেখি ও চাল ডাল দুটোই ধুয়ে রেখেছে। আর আমি একটুখানি বাজার করে আনবো বলেই ঠিক করেছিলাম, তো সেই করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা আজকে সবজিওয়ালা দাদাটা আসেনি, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। বাজে এখন 2টো, ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে যা যা রান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি।
অনেক দিন বাদে ঘরে আজকে অনেক কিছু তরকারি রান্না করব, কারণ গরমটা না একদমই নেই। আর অনেক দিন যাবৎ আমাদের ঘরে কোনো তরকারি সেইভাবে রান্নাই হয় না। টক ডাল হবে, তার জন্য আম কেটেছি, এদিকে ভাজা হবে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পুঁই শাক রান্না হবে, লাউ ঘন্ট হবে, আর চিংড়ি মাছ দেখতে পারলে অনেকটা। মা কিছুটা দিয়েছিল আর তোমাদের দাদাভাই আসার সময় কিছুটা নিয়ে এসেছিল। আজকে সবকটা রেসিপি চিংড়ি মাছের হবে, ঠিক আছে। তো রান্নাবান্না তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি, কারণ আমি তো খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এদিকে দেখো দুদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাত হয়েও গেছে। আর এই ভাত উপুর করাটা না সব থেকে এখন বড় কষ্টকর হয়ে গেছে আমার কাছে। কেন বলো তো, এই যে বাসনপত্র গুছিয়ে যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি না, তো ওই সাইডেই তো ওর বাসনগুলো আছে, ওইখানে ওর লোক কাজ করছে। তো সেই কারণে আমার ভাত উপুর করাটা ভীষণ অসুবিধা হয়ে গেছে। এই ছোট গামলার মধ্যে বড় হাঁড়িটা বসিয়ে খুব অসুবিধা হয়। তো অনেক কষ্টে ভাত উপর করলাম, আর ওদিকে আম দিয়ে টকের ডালও হয়ে গেছে। আর মেয়ের জন্য এখানে করতে নিয়েছি সর্ষে বাটা দিয়ে চিংড়ি ভাপা। মেয়ে তো কোনো কিছুতেই চিংড়ি মাছ দিলে খাবে না, চিংড়ি মাছ শুধু এইভাবে সর্ষে বাটা দিয়ে করলেই খায়। এদিকে পুঁই শাক রান্না করেছি, দেখো পুঁই শাকের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ দিলাম। দেখলাম অনেকটাই যখন চিংড়ি মাছ আছে, আর আজকে যা যা আইটেম আমি রান্না করতে নিয়েছি সব কটাতেই চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগবে। পুঁই শাক খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, তবে সবজি সেইভাবে নিচ্ছিলামও না, রান্নাবান্নাও করছিলাম না, তো সেই কারণে অনেক দিন খাওয়া হয় না। আর বাজারে দেখলাম একদম টাটকা টাটকা পুঁই শাক ছিল, তো নিয়ে নিলাম। এসে দেখলাম অনেকটা চিংড়ি মাছও আছে, রান্না করে ফেললাম। এদিকের ভাজা হয়ে গেছে, ভাজা যা যা নিয়েছি সেগুলো করা হয়ে গেছে। লাউ ঘন্টও বসিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লাউ কেটে রেখেছিলাম, লাউটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটো কাঁচা লঙ্কা দিলাম, আর একটু মুগ ডাল ভেজে রেখেছিলাম সেটা দিলাম। আর নামানোর আগে লাউয়ের মধ্যেও অল্প করে একটু চিংড়ি মাছ দিয়েছি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 3:30। অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে, যেহেতু কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়েছিলাম, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। খিদে তো প্রচণ্ড পেয়ে গেছে, তো তোমাদের দাদাভাই, আমার আর মেয়ের তিনজনেরই একসঙ্গে ভাত বেড়ে নিলাম। তবে আমি আর এখন স্নান করলাম না, সকালবেলা একবার কাজকর্ম করে আমি স্নান করেছি। তো ভাবলাম আগে এখন খাওয়া দাওয়া করে নিই, রান্না যখন হয়েই গেছে এর পরের কাজগুলো পরে করব। তিনজনেরই খাবার একসঙ্গে বেড়ে নিলাম, খাওয়া দাওয়া সেরে নিয়ে তো তারপরে বাদবাকিটা করব। এই যে দেখো পুঁই শাক রান্না হয়ে গেছে, আলাদা করে তো কিচ্ছু রেসিপি তোমাদের দেখাতে পারলাম না, কারণ যেহেতু খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ, আর এই যে লাউ চিংড়ি, আর তো টকের ডাল আর ভাজাটা সেটা তো বললামই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তিনজনে খাওয়া দাওয়া করে এদিকে ততক্ষণে গ্যাসটাও ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম গ্যাসটাও মুছে নিই। সব কিছু তো মিটলো, এরপরের গল্পটা তোমাদের বলি। বাড়ি এসেই হঠাৎ করে আগেই ঘরে ঢুকেছি, নতুন ঘরে, যে দেখি মিস্ত্রি দাদারা কতটুকু কাজ করলো। দেখে তো আমি পুরো অবাক, কি হলো, দাদারা তো কেউ আসেইনি। তোমাদের দাদাভাইকে বললাম কি হলো, মিস্ত্রি দাদারা আসেনি? বলছে না, আমি এসেও দেখেছি ওরা আসেনি, তবে আমি ফোন করছি ওনারা কেউ ফোনও তুলছে না। তারপরে বাধ্য হয়ে আবার আমি ফোন করলাম ওনাকে, তাও দেখছি ফোন তুলছে না। আর যেহেতু এই মার্বেল দাদাকে আমার জায়াবু নিয়ে এসেছিল, তো সেই কারণে জায়াবুকে ফোন করলাম। জায়াবুকে ফোন করার পরে জায়াবু বলল যে, আমি জায়াবুকে সমস্ত ঘটনাটা বললাম, তো বলল দেখ আরেকবার ফোন করে, যদি ফোন না তোলে তাহলে আমি দেখছি, আর যদি ফোন তোলে তাহলে তুই তোর মতো যা পারবি বলে দে। ভালো কথা। তো জায়াবুকে ফোন করার পর কিছুক্ষণ আরও 2-3বার ট্রাই করার পর দেখলাম ফোন ধরলো। আমি বললাম কি হলো দাদা, আপনি কাজে আসেননি? তো বলল বৌদি আমি আপনাকেই এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম, আজকে আমি আসতে পারলাম না, কাল থেকে আসবো। আমি তখন দাদাকে বললাম আপনি কি এখানে ছ্যাবলামো মারছেন? আজকে 4-5 দিন হয়ে গেল, হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি পরে, কিন্তু আজকে প্রায় 6 দিন হয়ে গেছে ওনাকে আমি ঠিক করেছি। তো 6 দিন ধরে বিশ্বাস করবে না, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, ওই যে এসে একটুখানি কাজ করে দিয়ে মোটামুটি কাজটা ধরে রেখে চলে গেছে। এরপরে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমার হাতে তো টাইম কম, তোমাদের কালকেও আমি বললাম যে আমার পেছনে পেছনে কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। এবার দেখো সব মিস্ত্রিকেই তো আমি চাইলেই আর
তাদের পাবো না? তাদের সুবিধা মতো তারা করবে, তাদেরকেও আমার একটু টাইম দিতে হবে। আর উনি আমাকে সমানে এইভাবে ঝোলাচ্ছে। তারপরে ওনার সঙ্গে কথা বলাতে তারপর উনি বলছেন, না বৌদি আমাকে একটু টাকা বাড়াতে হবে, কারণ ওই রেটে আমি যেই রেটে কাজ ধরেছি আমি করতে পারছি না। তো তোমরাই বলো, তোমরা কোনো মিস্ত্রিকে ঠিক করলে তাকে একটা রেট দিয়ে ঠিক করবে। কাজ ধরে নিয়ে একদিন করতে না করতে কয়টুকুনি কাজ করেছে সেটা তো তোমাদের দেখিয়েছি। ওইটুকুনি কাজ করতে না করতে যদি বলে যে টাকা বাড়ান তাহলে আবার কাজ করব, তখন তোমরা হলে কি করবে? তোমরাও কি আমার মতনই করবে? যে তখন আমি ওনাকে বলেছি, দাদা টাকা আমি বাড়াতে পারবো না, আমার বাড়িতে আমি আপনাকে দিয়ে আর কাজ করাবোই না, আপনার যন্ত্রপাতি কালকে আপনি তুলবেন, সমস্ত কিছু নিয়ে চলে যাবেন। কথাটুকু বলে রাখতে দেরি আছে, সন্ধ্যে বিকেল হয়েছে, দুপুরবেলায় মানে আমরা খেতে বসার কিছুক্ষণ আগে ওনারা আসলো, এসে ওনাদের সমস্ত যা যা জিনিস ছিল নিয়ে চলে গেল। মাঝখান থেকে কি হলো জানো, আমার কতগুলো টালি নষ্ট করলো। এখন আমি যদি অন্য কোনো টাইলসের লোকও আনি তারা আমার কাছে টাকা বেশি চাইবে, আমি পড়ে গেছি পুরো বিপদে। কি করব আর, মানুষ যে এরকম চিটিংবাজ হতে পারে আমি তো সেটা স্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, দেখো আর কি করা যাবে, ওদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কাজটা ওই দিকের কমপ্লিট করে তো তোমাদের দাদাভাই বললো, একটা কাজ করো, তুমি একটা কাজ করো, ঘরের ভেতরে যা পেটি ফেটি সব ছড়ানো আছে সেগুলোকে একটু সব গুজগাজ করে ঠিক করে দাও, আমি নতুন লোক দেখছি আবার, কারণ তারা যাতে কোনো রকম এসে বুঝতে না পারে যে মিস্ত্রিরা কোনো কাজ করছিল, তো আমি তাদের অন্য কিছু বুঝিয়ে বলবো খানি। তো যাই হোক, সেই হিসাব করে আমি ঘরটা পরিষ্কার করতে নিয়েছি। দেখো চারিদিকে তো ছড়িয়ে ছিটিয়ে, মানে কাজ করেনি এক পেটি টালিরও, এদিকে সব পেটি টালি খুলে রেখেছে, সমস্ত খুলে খুলে ওদের তো একটা ড্রাম এনেছিল সেদিন তোমাদের দেখিয়েছিলাম অরেঞ্জ কালারের, ওটার মধ্যে অর্ধেকেরও বেশি টালি পুরো ভিজিয়ে দিয়েছিল। তো কি আর করা যাবে, লাস্টে ওরা যখন ওগুলো নিয়ে চলে গেল, টালিগুলোকে সব জল থেকে তুলে আবার দেয়ালে খাড়া করে দেওয়া হয়েছে। কি করা যাবে বলো, এখন আবার নতুন লোক ডাকতে হবে, কিছু তো আমার উপায় নেই। আর আমি বুঝতেই পারছি না, ওই যে বলেন না টাকা থেকেও কোনো উপায় নেই, এখন আমি যেন বুঝতেই পারছি না যে কী থেকে কি করব। তবে যাই হোক, দেখা যাক, লোক পাই, আবার সে কত নেয়, সে আবার কতদিন ঝোলায়, এটা ভগবানই জানে। তবে আমি একটা জিনিস কি লক্ষ্য করেছি যেন, এই টাইলসের কাজটা না আমার খুব অপয়া। আনার পরে তোমাদের দাদাভাই শরীর খারাপে পড়লো, তারপরে মিস্ত্রি কাজে লাগিয়ে সেও এরকম করলো, তো এই টাইলসের কাজটা আমার কাছে যেন সত্যি অপয়া লাগছে। তো কিছু করার নেই, করাতে তো হবেই, এই টাইলসের কাজের পরেই সমস্ত কাজটা নির্ভর করছে। সমস্ত দেখো পেটির কাগজগুলো গুছিয়ে এক জায়গায় রাখলাম, কারণ নোংরার গাড়ি আসবে, একেবারে বস্তায় ভরে কালকে দিয়ে দেব। আর এখানে একটুখানি জলের ছিটে দিয়ে এই সামনেটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দেবো, ব্যাস। এছাড়া তো এখন আর কিছু করতে পারবো না। এরপরে নতুন লোক এসে দেখলেও আর কিছু করারও নেই, বুঝতে তো পারবেই, কারণ সবার কাজে সবার তো অভিজ্ঞতা আছেই। তো কিছু করার নেই, যতটা পারলাম নিজেদের মতো করে রাখলাম। তো চলো এখন এইটুকুনি ঝাঁপ দেবো। আর এই পাশটা তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে, 4:30 মতো বাজতেই যায়, এখনই জল চলে আসবে, তো আরেকবার এইটুকুনি পরিষ্কার করে গা হাত পা ধোবো। তো সমস্ত টালিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো এদিকটা ঝাড় দিয়ে নিই। আর প্রচণ্ড তো ধুলো উঠছে, এদিকে মিস্ত্রি দাদাদেরকেও খবর দিয়েছি যে একটা ঘর যেহেতু জানলার ওপরে, ঘরের জানলার ওপরটা টালিটা বসানো হয়ে গেছে, তো যাতে ঘরটা মেঝে করতে থাকে, ঘরটা মেঝে করতে থাকুক ততক্ষণে। এরপরে যেই মিস্ত্রি কাজে আসবে তাকে বলবো আগে রান্নাঘরের দিকটা করে দিতে, তাহলে কি রান্নাঘরের দিকটাও মেঝে করে দিতে পারবে এই বারান্দা দিয়ে। তো একসঙ্গেই এখন আমাকে হুটোপাটি করে কাজটা করতে হবে, কারণ এরপরে দেখো পুট্টি আছে, রং আছে, ইলেকট্রিকের কাজ আছে, জানি না কত দূর কী করতে পারবো, তো চেষ্টা করছি, হাতে তো আর একটা মাসও টাইম নেই। তো এই দেখো, এই যে সব এইভাবে গুছিয়ে রাখলাম, দেখো এগুলো সব বাথরুমের টালি আছে, তারপরে বাথরুমের বাইরে যেই জায়গাটা আছে ওখানের টালি আছে, সব এইভাবে গুছিয়ে রেখে দিলাম। কি ইচ্ছে করে বলো এদেরকে বলতে, তো যেটুকুনি আমি তোমাদের বললাম এটুকুনি আমি কম বলেছি, অন্য লোক হলে আরও বলতো। দেখলে তো কিভাবে টালিগুলোকে সব খুলে কেটে মেটে সব নষ্ট করে দিয়ে গেছে, অনেক কটা টালি নষ্ট করে ফেলেছে। এখন হয়তো আবার অন্য কোনো লোক ডাকলে তারা আবার হয়তো টালি লিখবে মাপ করে, আর আবার আনতে হবে। জানলার টালিগুলো লাগিয়েছে সেখানেও ভুলভাল সমস্ত উল্টোপাল্টা জায়গা দিয়ে কেটে ফেলেছে, কেটে ফেলে জায়গায় জায়গায় গর্ত করে ফেলেছে। তো সকালবেলায় এসে মানে আমি এসে দেখি যে সমস্ত কিছু ওরা ওদের জিনিসপত্র নিয়ে চলে গেছে, আর টালিগুলোকে ওইভাবে রেখে গেছে। আমি যা হলো সামনেটা মোটামুটি পরিষ্কার করলাম, কারণ এখন নতুন লোক ডাকলে তারা তো বুঝে যাবে।
তবে তোমাদের দাদাভাই বলেছে যে বলতে না, অন্য কোনো লোক আসলে যে আমরা বলবো না যে এরকম আগে হয়েছে, মানে টালির লোককে ডেকে তারা কাজটা করতে গিয়ে এরকম করেছে, এটা বলার দরকার নেই। বলবো আমি নিজের থেকে করতে নিয়েছিলাম কিন্তু পারছিলাম না বলে তারপরে লাস্টে লোক নিয়েছি। তো এটাই বলবে, ঠিক করেছে। এখন দেখা যাক, বিকেলবেলা একজন আসার কথা, আর 4:30 5টার সময় বাথরুমের দরজার ফ্রেমের মাপটা নিতে আসবে, আর একজন 5টা নাগাদ একজন লোকও আসবে, এই টাইলসের কাজেরই একজন লোক আসবে। তো দেখা যাক, কথা বলি। তোমাদের দাদাভাই এর জন্য চলে এসছে তাড়াতাড়ি, তো দেখা যাক কি হয় কথা বলে। তো এই কাজটা শেষ না হলে, যতক্ষণ এই টাইলসের কাজটা শেষ না হবে ততক্ষণ কোনো কাজই করা যাবে না। মিস্ত্রিকে ডেকেছিলাম, মিস্ত্রির সঙ্গেও একই কথা। উনি বলছে বৌদি আগে আপনি এই কাজটা কমপ্লিট করুন, ওনাদের মেঝে করে দিতে 2 থেকে 3 দিন লাগবে, আর তারপরে বাইরের কাজটা ওনারা করবে। আগে মেঝেটা করে দিতে বলেছি ঘরে, তারপরে বাইরের যা কাজ আছে সেটা করতে বলেছি, কারণ ওনার মেঝে হয়ে গেলে তাহলে আমি পুট্টির লোককে ডাকবো। পুট্টির লোক আগে পুট্টি করে দেবে, গিরিল ঠিরিল ঘষে রং করে দেবে, একবার করে প্রাইমার। তারপরে রান্নাঘরের কিছু কাজ আছে, যেটা আমার খুব ইচ্ছে রান্নাঘরটা কমপ্লিট করা, তো ওটা আমি জায়াবুকে দিয়ে করাবো, তারপরে জায়াবুকে ডাকবো। তো একটার পর একটা তো ভেবে রেখেছি, কিন্তু হচ্ছে না কিছুই। ওই যে কথায় বলে না, যখন হাতে টাকা না থাকবে তখন দেখবে সব লোক পাওয়া যায়, আর যখন হাতে টাকা থাকে কাজ করাবো মনে করব তখন আর লোক পাই না। দেখা যাক, এখন হয়তো একটু বেশিই চাইবে, যেই কাজ করতে আসবে সেইটা তো বুঝেই যাবে। যতই আমি আমার মতো করে গুছিয়ে বলি, সে তো এই কথাটা বুঝে, ব্যাপারটা দেখেই বুঝে যাবে। তো যাই হোক, এখন আগের লোকের থেকে সে বেশি চাইলেও আমাকে কাজটা করাতে হবে, কারণ এই কাজটা নিয়ে না আমি খুব মানে ফ্যাসাদে পড়ে আছি। এই লোকটা আমাকে তো প্রায় 6-7 দিন ধরে ডোবালোই, তার উপরন্ত কাজ ভুলভাল সব করে দিয়ে গেছে। এবার আবার আরেকজনকে লোককে ডাকবো, তো ডেকে যা করার করবো। তবে যদি আমি থাকতাম উনি আসাকালীন, তাহলে তো আরও কটা কথা শোনাতাম। তারপর আমার জামাইবাবু বললো ছেড়ে দে, আর কিছু বলার দরকার নেই, ওর মালপত্র নিয়ে চলে যাক। তারপরও কোনো একটা কথা নেই। হ্যাঁ, তবে আমি কোনো টাকা পয়সা দিইনি। কাজ ভুলভাল করেছে, আমার জিনিস নষ্ট করেছে, কিন্তু কোনো টাকা দিইনি। এই হচ্ছে কথা। যাই হোক, বারান্দাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, এরপর আমি স্নান করব। ঠিক আছে, খেয়ে দিয়ে না, খেয়ে দিয়ে উঠে কাজ করা হেভি কষ্টকর, তবু যা খিদে পেয়েছিল। তো এখন গিয়ে স্নান করব, ব্যস্ত। আজকের মতো কাজকর্ম সমস্ত শেষ। ঠিক আছে, যাই, এরপরে যাই। খেয়ে মেঘলা মেঘলা করেছে, বাইরেটা পুরো মেঘলা করে গেছে। জামা কাপড় আছে সেগুলো তুলবো। এখন আর ভাজ টাজ করবো না, সন্ধেবেলায় করবো। এখন স্নান করে গিয়ে আগে একটুখানি শোবো। প্রচণ্ড পিঠে ব্যথা করছে। এক তো ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, তারপরে এসে বাড়িতে হুড়োপাড়ি করে রান্না বাড়া করতে গিয়ে অনেকটা টাইম কেটে গেছে। ঠিক আছে, চলো এখন 5 মিনিট আগে একটু বসে নিই, বসে নিয়ে তারপরে আবার স্নান করবো।